রাস্তায় ফেলে আসে একটি বাচ্চা মেয়ে তার মায়ের ছবি দেখে চিনতে পারে, কিন্তু সে জানে না যে সেদিন সকালেই তার মায়ের মৃতদেহ পাওয়া গেছে। মেয়েটি আর কিচ্ছু বলছে না। এই কেসের আসল রহস্যটা কি? দেখা যাক এই কেসের দ্বিতীয় তথা শেষ ভাগ, ক্রাইম পেট্রোল সতর্ক। মর্নিং ওয়াকে বেরিয়ে শিখা দাস রাস্তায় একটি 5 বছরের মেয়েকে একলা পড়ে থাকতে দেখেন। পুলিশের সামনে মেয়েটি শুধু নিজের নামই বলতে পারছিল যে তার নাম কাঞ্চি। তার আঙুলের নেল পলিশ আর হাতের ট্যাটুর প্যাটার্ন দেখে পুলিশ চিন্তায় পড়ে যায় যে এর সাথে কি আজ সকালে আবর্জনার স্তূপ থেকে পাওয়া সেই মৃত মহিলার কোনো সম্পর্ক আছে, কারণ তার আঙুলেও সেই রঙেরই নেল পলিশ ছিল আর হাতে সেরকম প্যাটার্নেরই ট্যাটুতে নিজের নাম লেখা ছিল, দেবকী সম্ভাজি মোরে। সেই মহিলাকে গলা টিপে খুন করা হয়েছিল। কাঞ্চি সেই ছবি দেখে চিনতে পারে এবং জানায় সেই মহিলা তার মা। কাঞ্চি এর বেশি আর কিছুই বলতে পারছিল না, শুধু এটুকুই বলতে পারে যে গত রাতে তার এক কাকা জানায় যে তার মা ডাক্তারের কাছে গেছে। কে এই কাকা? কাঞ্চির বাবাকে? আর সে কোথায়? তার বাড়িই বা কোথায়? কিন্তু এসব প্রশ্নের উত্তরে কাঞ্চি কিছুই বলতে পারে না। পুলিশের কাছে শুধু একটাই নাম রয়েছে, দেবকী সম্ভাজি মোরে। তারা এমন কাউকে পেল না যে দেবকীকে চেনে বা তার সম্পর্কে কিছু বলতে পারে। শিখা দাস, যিনি কাঞ্চিকে রাস্তায় পেয়েছিলেন, তিনি এবং তার স্বামী জয়প্রকাশ দাস কাঞ্চির জন্য দুশ্চিন্তায় পড়ে যান। আপাতত কাঞ্চির দেখাশোনা পুলিশ স্টেশনের মহিলা কনস্টেবলরাই করছে। এখন পুলিশের উপর শুধুমাত্র দেবকীর খুনিকে ধরার দায়িত্বই নয়, বরং ছোট্ট কাঞ্চিকে তার বাড়িতে আত্মীয় পরিজনদের খোঁজ নিয়ে তাদের হাতে তুলে দিতে হবে। অন্যদিকে কাঞ্চি যে কাকার কথা বলছিল, সেই ব্যক্তি নিজের অটো বেচে দিয়ে তল্পিতল্পা গুটিয়ে কোথাও পালিয়ে গেছে। এবার তারপর স্যার, মুম্বাই মিউনিসিপ্যালিটিতে কমসে কম 500 রেজিস্টার আছে। ওর মধ্যে কেউ সম্ভাজি মোরে বা দেবকী মোরে? 2 মিনিট সময় দিন স্যার। না স্যার, ভোটার লিস্টে কোনো দেবকী সম্ভাজি মোড়ে রেজিস্টার নেই। আমি একটা কাজ করি, বরং যত মোড়ের নাম আমি পাবো তার একটা লিস্ট বরং আমি আপনাকে দিই। আচ্ছা, সার্চটাকে যদি মুম্বাইয়ের বাইরে নিয়ে যাওয়া যায়, হতে পারে ভিকটিম আউট অফ স্টেশনের। পুনে, সাঙ্গি, সাতারা, নাসিক ট্রাই করব। কোনো বড় শহর হবে তার কোনো মানে নেই, কোনো ছোট গ্রামও তো হতে পারে। মানে আমাদের পুরো মহারাষ্ট্রের লিস্ট বের করতে হবে। মুম্বাইতে তো স্ক্যানিং এর কাজ চলছেই, তার সঙ্গে আমাদের পুরো মহারাষ্ট্রের লিস্টটাকে স্ক্যানিং করতে হবে। কিন্তু স্যার, এটাতে একটু সময় লাগবে। কিন্তু যত তাড়াতাড়ি করবেন তত তাড়াতাড়ি ভালো স্যার। এই মহিলার সম্বন্ধে আমাদের জানা খুব দরকার। স্যার, আধার কার্ড অফিস সাতারাতে 3 জন সম্ভাজি মোরেকে ট্র্যাক করেছে, কিন্তু এদের ভেতরে কেউ দেবকী সম্ভাজি মোরেকে চেনে না। ভোটার কার্ড অফিসে 4 জন সম্ভাজি মোরেকে ট্র্যাক করেছে, 2 মুম্বাই আর 2 নাসিকে। কিন্তু এখানে কেউ দেবকী সম্ভাজি মোরেকে চেনে না, কোনো সম্পর্কও নেই। রেশন কার্ড অফিস কি বলছে? চেকিং চলছে স্যার। চিকলে এটা হতে পারে কি এই মহিলা নিজের মেয়ের সঙ্গে মহারাষ্ট্রের বাইরে থেকে এখানে এসেছে, আর এখানেই ওর সঙ্গে এই ঘটনাটা ঘটে। স্যার, ডেড বডির ছবি আর কাঞ্চির ছবি স্টেটের সমস্ত পুলিশ স্টেশনে পৌঁছে দেওয়া হয়েছে, কিন্তু ওখান থেকেও এখন অব্দি কোনো রেসপন্স আসেনি। আপনি বলে স্টেটের বাইরেও যেতে পারি। গুজরাট এমপি দিয়ে শুরু করি। হয়তো তার আগেই কোনো লিড পাওয়া যাবে। আচ্ছা, কাঞ্চি কেমন আছে? আগের থেকে ভালো স্যার। চাইল্ড কেয়ার কমিটি ওকে ভালো করে দেখাশোনা করছে। স্যার, ওই মহিলা শিখা দাস যে কাঞ্চিকে আমাদের কাছে এনেছিল। হ্যাঁ স্যার, কাঞ্চি সম্বন্ধে জানার জন্য এখানে 2-4 বার ফোনও করেছে। মনে হয় আজকে দেখতেও গেছে। চিনতে পারছ? এ দেখো, এটা আমি তোমার জন্য এনেছি, আর এটাও, আর এই এতগুলো চকলেটস নাও, আর এই সবও তোমার জন্যে। আচ্ছা, আমাকে এটা বলো, তোমার কোনো নতুন বন্ধু হলো নাকি? আর শোনো সোনা, যদি এখানে তোমার কোনো অসুবিধে হয় তাহলে বাইরে ওই আন্টি আছে না, ওকে গিয়ে বলে দিও। আর যদি কোনো অসুবিধে হয় তাহলে বলো আমার সাথে কথা বলবে। আমার নাম শিখা। কারোর সঙ্গে কোনো কথা বলে না মেয়েটা, কিন্তু চোখ দুটো কত না বলা কথা বলে দেয়, তাই না? ওর মাকে খুন করা হয়েছে না? হ্যাঁ, আর হতে পারে যে কাঞ্চি কিছু দেখেছে, তাই শক পেয়েছে। আপনি কোনো চিন্তা করবেন না, ওর এখানে কোনো অসুবিধা হবে না। আমার করার মতো যদি কিছু থাকে
প্লিজ আমায় ডেকে নেবেন। মনে হয় আপনি ওকে খুব ভালোবেসে ফেলেছেন। হ্যাঁ। আগে না, এই বাচ্চাটা আমাদের অঙ্গনবাড়ির নয়। স্যার, ওই আবর্জনার এরিয়া যেখানে দেবকী সম্ভাজি মোড়ের লাশ পাওয়া গেছিল, খুনের রাতে ওইখানে প্রায় 2000 সেলফোন অ্যাক্টিভ ছিল। যদি দেবকী ওই রাতে ফোন ইউজ করে থাকে তাহলে ওর নাম্বার 2000টা নাম্বারের ভেতরে থাকবে। যদি কাঞ্চির ওই কাকা, সে হয়তো দেবকীর খুনিও হতে পারে, সেও যদি ওর ফোন ইউজ করে থাকে তাহলে ওই রাতে ওই ফোন নাম্বারও পাওয়া যাবে। কিন্তু স্যার, 2000 নাম্বার থেকে দুটো নাম্বার কিভাবে বার করব? 2000টা নাম্বারই স্ক্যান করো। বুঝতে পারছি খুব কষ্টের কাজ, কিন্তু এই সময় আমাদের কাছে এটাই একমাত্র রাস্তা। বার করে নেবো স্যার। স্কুল আর অঙ্গনবাড়ির কি রিপোর্ট? কনস্টেবল কামলে 22টা অঙ্গনবাড়িতে গেছে, কিন্তু এখনো কোনো খবর নেই। কিন্তু এখনো চেষ্টা চলছে স্যার। সব সম্ভব অসম্ভব চেষ্টা করতে হবে চিকলে। ওই বাচ্চাকে নিজের বাড়ি আর ওর মায়ের খুনিকে জেলে পাঠাতেই হবে। ভিকটিম দেবকী সম্ভাজি মোড়ের সম্পর্কে আরও খবর জানার জন্য পুলিশ শুধুমাত্র মুম্বাইতেই নয়, বরং পুরো মহারাষ্ট্রে খোঁজ চালাচ্ছিল। পাশের রাজ্যেও খোঁজ নেওয়া শুরু করে দিয়েছিল। পুলিশ যে করেই হোক দেবকী আর কাঞ্চির আত্মীয়দের কাছে পৌঁছানোর চেষ্টা করছিল, যাতে এই মহিলা আর এই বাচ্চা মেয়েটির না বলা কথাগুলি প্রকাশ পায়। যতটা প্রয়োজন ছিল খুনির ধরা পড়া, ততটাই প্রয়োজন ছিল মেয়েটির বাড়িতে ফেরা। পুলিশ যেই অপশনগুলো ধরে এগোতে চাইছিল তাতে সাফল্য আসার সম্ভাবনা অনিশ্চিত, কিন্তু প্রতিবারের মতোই একটি সাধারণ ডিটেইলই এই কেসটাকে নতুন পথ দেখালো। স্যার, আমরা দেবকী সম্ভাজি মোড়ের কোনো রেকর্ড তো পেলাম না। হ্যাঁ, কিন্তু একটা রেশন কার্ডের রেকর্ড আছে, যাতে ওই মহিলার নাম দেখাচ্ছে দেবিকা মোরে, আর ওই রেশন কার্ডে ওনার বয়স হলো 27 বছর। আর এই কার্ডটা হয়েছিল 2009-এ। তাহলে এখন ওনার বয়স প্রায় 32 বছর, যেটা আপনার ভিকটিমের এজের সঙ্গে ম্যাচ করে। আর স্যার, দেবকী আর দেবিকার নামের মধ্যে সেরকম পার্থক্যও নেই, কারণ মাঝে মধ্যে স্পেলিং এর মিস্টেকও হতে পারে। তো এখানে একটা চান্স আছে। আমরা একটা চান্স নেবো। অ্যাড্রেসটা দাও। চাওড়া তিলক বস্তি, বাবানগর, ব্যান্ড্রা ওয়েস্ট। চিকলে, আশা করছি ওই দেবকী মোড়ে, যার পরিবারকে আমরা খুঁজছি। হ্যাঁ স্যার, এখন অবধি 150-র ওপর মোরে ফ্যামিলিকে আমরা কন্ট্যাক্ট করেছি, কিন্তু এদের মধ্যে কেউই দেবকী সম্ভাজি মোরেকে চেনে না। দেবিকা? আগে না, আমি কোনো দেবিকা মোড়ের কথা জানি না সাহেব। আমি এই বস্তিতে 4 বছর ধরে আছি। দেবকী মোড়ে? না সাহেব, এই নামের তো এখানে কেউ থাকে না। হতে পারে এই আশেপাশে ও ভাড়ায় এসেছিল এবং রেশন কার্ড বানিয়েছিল। এখানে আর কোনো মোড়ে পরিবার থাকে আশেপাশে? জানি না সাহেব। না স্যার, দেখিনি। চিকলে, কামড়ে, স্যার, আমাদের আলাদা আলাদা ঘরে গিয়ে জিজ্ঞাসাবাদ করতে হবে। প্রত্যেকটা ঘরে দেবকী মোড়ে এবং দেবিকা মোড়ের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করো। আর একটা চান্স নেওয়া যাক। ইয়েস স্যার। মুম্বাইয়ের ভিড়ে এক দেবিকা মোড়ের খোঁজ চলছিল। রেশন কার্ডের নাম ছিল দেবিকা মোড়ে, আর পুলিশ খুঁজছিল দেবকী মোড়েকে। পুলিশের আশাও ততটাই সূক্ষ্ম ছিল যতটা সূক্ষ্ম তফাৎ এই দুটো নামের মধ্যে ছিল। তবুও পুলিশ খোঁজ চালিয়ে গেল, কিন্তু দেবিকা মোড়ে পর্যন্ত তারা পৌঁছতেই পারল না। কিন্তু সবসময় সবুরে মেওয়া ফলে, দেরি করে হলেও সেই ফল মিষ্টি হয়। দেবিকা মোড়ের খোঁজ করতে গিয়ে পুলিশের সামনে এমন একজন মহিলা এসে দাঁড়ালো, যার ভিকটিম দেবকী সম্ভাজি মোড়ের সঙ্গে রক্তের সম্পর্ক ছিল। মাসিমা, এখানে কোনো দেবিকা মোড়ে বলে কেউ থাকে না। এই ছবিটা? আরে, এ তো আমাদের দেবকী। দেবকী? আপনার দেবকী? হ্যাঁ রে বাবা, এ আমাদের দেবকী, আমার নিজের নাতনি। আরে, আরে, এ তো দেবকীর মেয়ে কাঞ্চন।
এই আমার নাতনির মেয়ে। একে কাঞ্চি বলেও ডাকে। হ্যাঁ, চিকলে সার্চ কল আপ করো। হ্যাঁ, আমি দেবকীর দিদিমাকে পেয়েছি। এটা কিরকম ছবি? এ তো ঘুমিয়ে আছে মনে হচ্ছে। না, ঘুমিয়ে নেই, মারা গেছে। 4 দিন আগে আমরা ডেড বডি পাই, আর তখন থেকেই আত্মীয় স্বজনদের খুঁজছি। আর আজকে আপনাকে পেলাম। কি বলছেন কি? আপনার সঙ্গে থাকতো? না, 2 বছর আগে শেষ দেখা হয়েছিল। ওর বাড়ি কোথায়? আমি জানি না, হয়তো আমার বৌমা কবিতা জানে। আপনি আপনার নাতনি আর বৌমার খুব কাছের ছিলেন না? না, আমার ছেলে অলোক কবিতার থেকে আলাদা হয়ে গেছে। কবিতা আবার বিয়ে করেছে এই কোনো মুসলমানের সঙ্গে, এই গোলাম আলী, এরকম একটা নাম হবে। দেবকীও বিয়ে করেছিল, ছাড়াছাড়িও হয়ে যায়। তারপরে সম্ভাজি মোড়েকে বিয়ে করে। আমিও স্বামীকে কোনোদিন দেখিনি। আর আপনার ছেলে অলোক, ও কোথায়? পুনে গেছে একটা কাজের জন্য। আর দেবকীর মা কবিতা, সে? ও অন্ধরি ইস্টে খোয়াজানগরে থাকে। আপনার কাছে কবিতার নাম্বার আছে? যে বউ 16 বছর আগে আলাদা হয়ে গেছে, ওই বউয়ের নম্বর কখনো থাকে? ঠিক আছে, আপনার ছেলে অলোকের নাম্বারটা দিন। গুলাম আলী। হ্যাঁ বলুন। কবিতা আছে বাড়িতে? হ্যাঁ আছে। কি হয়েছে সাহেব? এটা আপনার মেয়ে দেবকী সম্ভাজি মোরে? আসুন স্যার। হ্যাঁ স্যার, ওই আমার মেয়ে দেবকী। 6 বছর ধরে আমার দেবকীর সঙ্গে কোনো সম্পর্ক নেই সাহেব। কেন? আমার হাজার বারণ সত্ত্বেও ওই অপদার্থ মাতাল সম্ভাজিকে বিয়ে করে। আপনার একমাত্র মেয়েকে হারিয়েছেন, কিন্তু আপনাকে দেখে মনে হচ্ছে না যে আপনার দুঃখ হয়েছে। বুক চাপড়ে চোখের জল ফেললে কি দুঃখ প্রকাশ করা হয়? ভেতরটা আমার ভেঙে চুরমার হয়ে গেছে। 6 বছরে হয়তো মাত্র 6 বার দেখা হয়েছে। দেবকী আমার মেয়ে ছিল, তাও একমাত্র। আর আপনার একমাত্র নাতনি দেবকীর একমাত্র মেয়ে, ওকে রাস্তায় ঘোরার জন্য ছেড়ে দিয়েছিল। হয়তো দেবকীর খুনি। আমরা দেবকীর স্বামী সম্ভাজিকে খুঁজছি। আমি ওকে কখনো দেখিনি সাহেব, শুধু শুনেছি ওর কথা। 1 নম্বরের মাতাল, রোজ মদ খায়। আমার মেয়ের আসল মৃত্যু তো ওকে বিয়ে করেই হয়েছে। আচ্ছা, এই সম্ভাজি মোড়েকে কোথায় পাওয়া যাবে? কোথায় পাওয়া যাবে সে তো ভগবানই জানে, কিন্তু আমার মেয়ে এখানে আন্ধেরি ইস্টে বিধি চলে থাকতো। দেবকীর কোনো ফোন নাম্বার ছিল? হ্যাঁ আছে। আসুন স্যার, এই সামনেই স্যার। স্যার, এই হলো সম্ভাজি মাতালের ঘর। সম্ভাজি, সম্ভাজি ওঠ। স্যার, খুব বাজে গন্ধ আসছে, খুব মাল খেয়েছে মনে হচ্ছে। এ সম্ভাজি ওঠ, তাড়াতাড়ি বল তোর বউ দেবকী কোথায়, বল। আমি কি জানি, আছে কথা। কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে ওর? এইভাবে শুয়ে আছে কেন? এই চল না দেবকী, বাড়ি যা। এই ওঠ। এ সম্ভাজি, তুই ওঠ আর দেখ, তোর বউ মারা গেছে। 5 দিন হলো এ খুন হয়েছে। খুন হয়েছে? মার্ডার? সাহেব কিছুদিন আগে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল, তারপরে আর ফেরেনি। আর পুলিশকে রিপোর্ট করার সময় তো তোমার কাছে ছিলই না, কারণ তুমি তো মদ খেতে ব্যস্ত ছিলে। পুলিশ স্টেশনে গিয়ে নিজের সম্মান নষ্ট কেন করবো সাহেব? ওর তো এটা রোজের নাটক ছিল।
কিছুদিনের জন্য বাড়ি ছেড়ে চলে যেত, আবার ফিরে আসতো। কার কাছে যেত দেবকী? সেটা জেনে মিছিমিছি কষ্ট পেয়ে কি লাভ সাহেব? এমনিতেও আমাদের দুজনের মধ্যে সবকিছু শেষ হয়ে গিয়েছিল। কোনোদিন কাজকর্ম করেছো জীবনে? হ্যাঁ সাহেব, আমি জোগালের কাজ করতাম রাজমিস্ত্রিদের সাথে, কিন্তু এই মহাদীপুর আমার জীবনটা নষ্ট করে দিল। আর মদের পয়সা কোত্থেকে আসতো? দেবকী দিত? হ্যাঁ, ও লোকের বাড়ি কাজ করতো, বহুত কষ্ট করে ওর কাছ থেকে মাল খাওয়ার জন্য টাকা বের করতে হতো। সেই জন্যই ওর সাথে আমার প্রচুর ক্যাচাল হতো সাহেব। ও বাড়ি ছেড়ে চলে যেত, আমি ওকে খুঁজতাম না সাহেব। ওর যখন মুড হতো ও ফেরত চলে আসতো। একে চিনতে পারছো নাকি তার জন্য দুটোক লাগবে? কাঞ্চি। বাবা, স্যার, পাড়াতে সব লোক শ্যামবাজিকে গালি দেয়। লোকে বলছিল যে দেবকী বিরক্ত হয়ে গেছিল, রোজ মদ খাওয়ার জন্য পয়সা চাইতো, দিনরাত মাল খেয়ে থাকে। স্যার, স্যার, আমার মনে হয় না সাম্বাজির এতে হাত আছে। ও নিজেই খেয়ে ঠিক করে দাঁড়াতে পারে না, ও কি করে খুন করবে? চিগলে আমরা দেবকীর সব আত্মীয়দের খুঁজে বের করেছি। ওর মা, ওর দিদা, ওর স্বামী সম্বাজি, শুধু ওর বাবা অলোকের সঙ্গে দেখা করা বাকি। কাল আসছে পুনে থেকে। এত লোককে বের করলাম, কিন্তু দেবকীর খুনের সঙ্গে কারো যোগাযোগ খুঁজে পাচ্ছি না। হ্যাঁ স্যার, এখন অবধি নয়। আমার মনে হয় ওদের কল রেকর্ডগুলো এখনই আমাদের বার করা উচিত। ওই রাতের সমস্ত অ্যাক্টিভ নাম্বারগুলো আমাদের কাছে আছে, যেগুলো ওই আবর্জনা এরিয়ায় ছিল। কারেক্ট। দেবকীর সব আত্মীয়দের কল রেকর্ডস বের করো। দেবকীর বডি সম্বাজিকে দিয়ে দাও শেষকৃত্যের জন্য। আর কাঞ্চি স্যার? কাঞ্চিকেও। সম্বাজি ওর বাবা, স্যার। ওকে বলো চাইল্ড কেয়ার কমিটি থেকে ওর কাস্টাডি নিতে। স্যার, স্যার, সম্ভাজি বলছে যে ও কাঁচির কাস্টাডি নিতে পারবে না। কি? একটা বাচ্চাকেও ভালো করে সামলাতে পারো না কেন? মালের পয়সায় জুটছে না সাহেব। আগে আমি একটু কাজ বাজ জুটি নি সাহেব, তারপর আমি ওকে এসে নিয়ে যাব। ততদিন আপনারাই ওকে দেখুন। দেবকীর মা কবিতার সঙ্গে কথা বলো। কাঞ্চির একটা থাকার জায়গা দরকার। ইয়েস স্যার। দেবকীর বডি নিয়ে যাও, ওর অন্তিম সৎকার করো। কোথাও ফোকটিয়া হলে করে দেবো সাহেব, আমার কাছে তো নিব খাওয়ার জন্যও টাকা নেই। স্যার, ওর সঙ্গে যাও আর দেবকীর অন্তিম সৎকার করো। আর এর হাতে একটাও টাকা দেবে না। বুঝে গেছি স্যার। চল, এই চল। কবিতাজি নিজের নাতনিও, ওর একটা ঘর এবং ভালোবাসার প্রয়োজন। স্যার, দেবকীর মা কবিতাও কাঞ্চির দায়িত্ব নিতে অস্বীকার করছে। ওনার বক্তব্য, যখন দেবকীর সাথে ওনার কোনো সম্পর্ক নেই, ওনার বাচ্চার সাথেও কোনো সম্পর্ক রাখার দরকার নেই। তাছাড়া ওর নিজস্ব সংসার আছে, ওর দ্বিতীয় বর গুলাম আলীর সাথে। কবিতার শাশুড়ি দেবকীর দিদা সাবিত্রী দেবী, ওনাকে জিজ্ঞেস করো। জিজ্ঞেস করেছি স্যার, কিন্তু ওনার অনেক বয়স হয়েছে, এত ছোট বাচ্চার দায়িত্ব উনি নিতে পারবেন না। আর দেবকীর বাবা অলোক, ও কি না করে দিয়েছে? এখন অবধি কোনো কথা হয়নি, যদিও কাল আসছে মুম্বাইয়ে। আমার মনে হচ্ছে ও না করে দেবে। মানুষের মনুষ্যত্বের জায়গা যখন এতই দুর্বল, তখন রক্তের সম্পর্ক কি করে দৃঢ় হবে? স্যার, দেবকী আমার সন্তান ছিল, আমার নিজের মেয়ে। কষ্ট তো আমার হয়েছেই। একটা সত্যি কথা বলবো, মা মেয়ে দুজনকেই আমি ভুলে গিয়েছিলাম। যখন কবিতা আমায় ছেড়ে চলে গেল, দেবকী ওর সঙ্গে চলে গেল। 14 বছর বয়স ছিল। ওর মায়ের মতন দেবকীও তার প্রথম স্বামীকে ছেড়ে দিয়েছিল, আর ওই মাতাল সম্ভাজিকে ও বিয়ে করে। মা মেয়ে দুজনারই ভালো খারাপের বিচারবোধটাই ছিল না স্যার। এখানে কেউ দুধের শিশু নেই অলোক তাম্বে। এটা সত্য যে তোমার মেয়ে দেবকী খুন হয়েছে, আর খুনের আগে ধর্ষণও করা হয়েছে। কোন শয়তান ওর সাথে এই কাজটা করেছে? উত্তেজিত হয়ে কিছু হবে না তাম্বে, মাথা ঠান্ডা রাখো। তোমার নাতনি কাঞ্চি, ওই বেচারি না জানি কি দেখেছে আর কত কষ্ট পাচ্ছে। ওকে দেখাশোনার প্রয়োজন। স্যার, আমার বয়স 50-এর ওপরে হয়ে গেছে। আমি আমার বুড়ি মাকে নিয়ে আছি। এর উপরে আরো একজনের দায়িত্ব আমি নিতে পারবো না। একটা ছোট্ট বাচ্চা গোটা ফ্যামিলির কাছে বোঝা হয়ে দাঁড়িয়েছে।
কাঞ্চির বাবা সম্ভাজি বলেছিল যে চাকরি পেলেই ওকে এখান থেকে নিয়ে যাবে, কিন্তু এটা সম্ভব নয়, কারণ ও অ্যালকোহলিক। আর বাকি ফ্যামিলি? ও দাদু দিদাও হাল ছেড়ে দিয়েছে, আর কেউ নেই ওদের ফ্যামিলিতে। তাহলে তাহলে কাঞ্চি এখানেই থাকবে। শেষ পর্যন্ত দেবকী সম্ভাজি মোড়ের পরিবারের খোঁজ পাওয়া গিয়েছিল, আর তার নিজের লোকের হাতেই তার অন্তিম সংস্কার করা হয়েছিল। কিন্তু তার 5 বছরের মেয়ে কাঞ্চি তখনও ঘর ছাড়া ছিল, আর সবচেয়ে বড় প্রশ্ন ছিল দেবকীর খুনি কে ছিল আর তাকে কেন খুন করা হয়েছিল। একটা খবর পাওয়া গেছে স্যার। কি কামলে? স্যার পাড়াতে কানাঘুষো শুনলাম যে দেবকীও মদ খেত। একটা নতুন অ্যাঙ্গেল। আর একটা নতুন অ্যাঙ্গেল আছে স্যার। খুনের রাতে দেবকীর ফোন ওই এরিয়ায় বন্ধ হয়েছে স্যার। ওই ফ্যামিলির কারোর ফোনই ওই রেঞ্জে ছিল না, কিন্তু এমন একটা নাম্বার আছে স্যার যেটা ক্রাইম এরিয়াতে অ্যাক্টিভ ছিল, যার সাথে দেবকীও আগে অনেকবার কথা বলেছে। নাম? কোনো এক কেশব বর্মা। হতে পারে এই কেশব বর্মাই দেবকীর খুনি। স্যার গল্পে আর একটা নতুন টুইস্ট আছে। কি? এটা কবিতা আলীর কল রেকর্ডস। এই কেশব বর্মা আগেও অনেকবার কবিতার সাথে কথা বলেছে। ছ বছর ধরে আমার দেবকীর সঙ্গে কোনো সম্পর্ক নেই সাহেব। আপনার একমাত্র মেয়েকে হারিয়েছেন, কিন্তু আপনাকে দেখে মনে হচ্ছে না যে আপনার দুঃখ হয়েছে। সম্ভাজির মধ্যে যে দেবকী কি দেখেছিল আজও আমার মাথায় ঢোকে না সাহেব। আর দেবকীর অন্য কারুর সাথে সম্পর্ক ছিল কিনা সেটাও আমি জানি না। আচ্ছা, এমন কিছু আছে কি যা আপনি জানেন কিন্তু বলছেন না? মানে কি? কেশব বর্মা কে? কেশব বর্মা? হ্যাঁ, কেশব বর্মা। কেশব তো অটো চালায়। দেবকীকে কি করে জানতো? আমি জানি না। ওই কখনো কখনো দেবকীর সাথে আসা যাওয়ার পথে দেখা হতো। একবার তো আমি কেশবের সঙ্গে ওর আলাপও করিয়েছিলাম। কাল কখন বেরোচ্ছ? এই সময় কেন জিজ্ঞাসা করছিস? কালকেও তো আসবো নিতে। রোজ আসবি আমায় নিতে? পাগল কোথাকার। আরে দেবকী, হ্যাঁ মা। কেমন আছিস রে মা তুই? আমি ঠিক আছি, তুমি কেমন আছো? ব্যাস চলছে। আর তুই বল, তোর ওই মাতালটা কাজ টাজ কিছু করে নাকি? ছাড়ো না মা সব। ইনি আপনার মেয়ে হন না কবিতাদি? আপনার কাছে বহুবার শুনেছি। হ্যাঁ কেশব, ওই আমার একমাত্র মেয়ে দেবকী। ব্যাস একবারই আলাপ করিয়েছিলাম ওদেরকে। আর ওই একবারের পরে বারবার ওরা দুজনে ফোনে কথা বলতো। দেখাও নিশ্চয়ই করেছে। স্যার দেবকী আর কেশব বর্মার মধ্যে কি সম্পর্ক ছিল সেটা খোঁজ পাওয়া এখনো বাকি আছে, কিন্তু ওর মা কবিতার কেশব বর্মার সঙ্গে একটা দারুণ কানেকশন ছিল। কিরকম কানেকশন? সেই লুজ কানেকশন স্যার, যেটা প্রায় সব কেসেই শক দেয়। যখন যখন কবিতার বর গুলাম আলী কাজ করতে যায়, তখন এই কেশব বর্মাকে কবিতার সঙ্গে তার বাড়িতে পাওয়া যায়। আমার একদম মনে হচ্ছে দেবকীর খুনে কেশব বর্মার হাত আছে। স্যার এই কেশব বর্মার অ্যাড্রেস পাওয়া গেছে। আন্ধেরি ইস্টে এক কাকার সাথে থাকতো। থাকতো মানে? 13ই জুলাই অটো বিক্রি করে মুম্বাইয়ের বাইরে চলে যায়। দশই জুলাই দেবকী খুন হয়েছে, আর 13ই জুলাই কেশব মুম্বাই থেকে পালিয়ে যায়। আমারও খুবই অদ্ভুত লেগেছে স্যার। এইরকম পাগলও কি কেউ আছে যে চালু ব্যবসাটাকে ছেড়ে দিয়ে মুম্বাই থেকে আবার গায়ে ফিরে আসে, তাও আবার হঠাৎ? তোমাদের গ্রামের ঠিকানা
কেশবের সমস্ত ফোন নাম্বার এবং ওর লেটেস্ট ফটো আরও যা কিছু আছে সব কিছু তাড়াতাড়ি চাই। নাম কেশব বলরাম বর্মা, এর বউ আর বাচ্চা ছত্তিশগড়ে থাকে, এতক্ষণে পৌঁছে গেছে মনে হয়। আপনাকে এই কেশবের একটা ছবি এবং সমস্ত ডিটেলস ফ্যাক্স করছি। মা কোথায়? মা ডাক্তারের কাছে গেছে বাবা। হ্যাঁ স্যার, বাচ্চাটা চিনতে পেরেছে। এই সেই কাকা যে কাঁচিকে বলেছিল যে ওর মা ডাক্তারের কাছে গেছে। তার মানে আমরা সঠিক ট্র্যাকে আছি, আর কেশব বর্মার গ্রেপ্তারি এই কেসটাকে ক্লোজ করবে। স্যার, কেশবের স্ত্রী বলছে কেশব এখানে এসেছিল, কিন্তু এখনো বোনের বাড়িতে। আর এই কেশবের বোন থাকে কোথায়? রায়পুরে। কেশবের জেঠু সোমনাথকে ডাকো। স্যার, হ্যাঁ স্যার, আমি জানি যে কেশবের বোন পূজা রায়পুরে কোথায় থাকে। ওসবের জন্য আমাদের কাছে টাইম নেই বর্মা বাবু। আপনি এক্ষুনি পূজাকে ফোন করে কেশবের সঙ্গে কথা বলান। স্যার, আমাকে তো একবার অন্তত বলুন কেশব করেছেটা কি। আমি তো খুবই চিন্তায় আছি, কেন ও মুম্বাই ছেড়ে চলে গেল। ও মুম্বাই ছাড়েনি বর্মা বাবু, মনুষ্যত্ব ওকে ছেড়েছে। আপনার ভাইপো এক মহিলাকে খুন করেছে এবং তার ছোট্ট বাচ্চা মেয়েকে রাস্তায় ভিক্ষে করার জন্য ছেড়ে দিয়েছে। এবার আপনি এক্ষুনি পূজাকে ফোন করবেন, আর যা আমি বলবো সেটাই তাকে বলবেন। প্রণাম জেঠু। ভালো আছো তো পূজা মা? কেশব কি তোমার ওখানে এসেছে? হ্যাঁ জেঠু, 3 দিন আগেই এসেছে। কেশব কি তোমাকে কিছু বলেছে যে ও কি করেছে? হ্যাঁ জেঠু, ও বলল যে ওর হাতে কেউ মরে গেছে, আর এই সব ও ঘাবড়ে গিয়ে করেছে। জেঠু, ওর সাহায্যের দরকার, ওর অবস্থা খুব খারাপ। পূজা, এখানকার পুলিশ আমাকে থানায় নিয়ে এসেছে, বলছে যে যে খুনটা কেশব করেছে তার জন্য আমাকে অ্যারেস্ট করবে। মা, কেশবকে বলো যে তাড়াতাড়ি পুলিশ স্টেশনে এসে ধরা দিতে, আর যতক্ষণ কেশব এখানে না আসবে আমাকে আটকে রাখবে। কেশব যদি থাকে তো আমার সাথে কথা বলাও। জেঠু, এখন তো কি সব বাড়ি নেই, কিন্তু যখন ও আসবে তখন বলবো ওকে ফোন করতে। এখন রাখছি জেঠু। রায়পুর পুলিশকে ইনফর্ম করো কেশব বাইরে যায়নি, ঘরেই লুকিয়ে বসে আছে। ইয়েস স্যার। স্যার, সত্যি সত্যি কি আমাকে আটকে রাখবেন? হ্যাঁ সোমনাথ বাবু, যতক্ষণ না খুনি ধরা পড়ছে আমরা কোনো রিস্ক নিতে পারবো না। আমি বিরাট বড় ভুল করে ফেলেছি পূজা। আরে সবকিছুই গোপালটার জন্য হয়েছে। গোপালকে তো চেনো, আমার বন্ধু। কেশব, মা বাবা মারা যাওয়ার পর জেঠুই আমাদের সবকিছু সামলেছে। উনি আমাদের জন্য কত কিছু করেছেন। মুম্বাইতে তোমাকে সামলেছেন, আমার বিয়েও উনি দিয়েছেন, আর উনি আজ আমাদের জন্য বিপদে পড়েছেন। না কেশব, তুমি আজই মুম্বাই চলে যাও আর নিজেকে পুলিশের হাতে তুলে দাও। নিজেকে বাঁচানোর জন্য আমি মুম্বাই থেকে এখানে এলাম, ভাবলাম তুমি আমায় সাহায্য করবে। আমি তোমাকে নিশ্চয়ই সাহায্য করতাম, কিন্তু এখন ব্যাপারটা খুব জটিল হয়ে গেছে। আর তাছাড়া দোষ যখন তুমি করেছো তখন শাস্তি তো তোমারই পাওয়া উচিত। এর জন্য জেঠু কেন কষ্ট পাবে? কেশব, তুমি যত পালাবে শাস্তি তত করা হবে। কেশব বর্মা রায়পুর পুলিশের কাছে নিজেকে সারেন্ডার করেছিল, আর সেখান থেকেই তাকে মুম্বাই পুলিশের হাতে তুলে দেওয়া হয়। তার বন্ধু আর এই অপরাধের অংশীদার গোপাল বর্মাকেও গ্রেফতার করা হয়েছিল, সেই এলাকা থেকেই যার পাশ থেকে দেবকীর দেহ পাওয়া যায়। এবার একটাই প্রশ্ন, যে এরা দুজন মিলে দেবকী সম্ভাজি মোড়েকে কেন খুন করলো? ওই তো গোপাল বর্মা, ওই কিছু করেছে বলছে। আরে ওই দিন ওখানে ওই লাশটা পাওয়া গিয়েছিল না? আরে বাপরে, ওই মেরেছে নাকি? হ্যাঁ, এই গোপাল আর ওর বন্ধু মিলে ওই মহিলাকে মার্ডার করে ওই জায়গাটায় ফেলে দিয়ে যায়, এরকম সবাই বলছে। বাপরে, এতদিন ধরে একটা খুনি থাকতো আমাদের মাঝে। নে, তোর বন্ধুও ধরা পড়ে গেল। কেশব, আমি জানি যে খুনের আগে দেবকীকে রেপ করা হয়েছিল, তারপরে তাকে মারা হয়।
আর ওই বডিটা ময়লা ফেলার জায়গায় ফেলে দেওয়া হয়, আর তুই ওই বাচ্চাটাকে শহরের রাস্তায় ছেড়ে দিস মধ্যরাতে। এখন আমাকে এটা বল, এই বাচ্চাটা তোর সঙ্গে কি করছিল, আর দেবকীকে কেন মেরেছিস? সবকিছু সত্যি সত্যি পরিষ্কার করে বলবি, না হলে এক একটা দাঁত, এক একটা আঙুল ভেঙে ফেলবো। বল। আমরা খুব ভয় পেয়ে গেছিলাম সাহেব। হ্যাঁ স্যার, আমরা খুব ভয় পেয়ে গিয়েছিলাম। এত বেশি ভয় পেয়েছিলি যে একটা মহিলাকে রেপ করে তাকে খুন করে তার বাচ্চাকে রাস্তায় ছেড়ে দিয়েছিলে? স্যার, দেবকীর মা কবিতা, ওর সঙ্গে আমার সম্পর্ক ছিল, কিন্তু আমি যখন দেবকীকে দেখলাম তখন ওকেও আমার পছন্দ হয়ে যায়। তারপর আমি ওকে ওই বাজারেই দেখতে পাই, ওরা আমাকে মনে ছিল। আমি ওকে বললাম যে আমি ওকে বাড়ি ছেড়ে দিচ্ছি, তখন ও রাজি হয়ে যায়। তারপর আমাদের দেখা করা শুরু হয়। তারপর একদিন ও আমাকে বলে যে ওর মাতাল বড়ের সঙ্গে থেকে ওর জীবন একদম নষ্ট হয়ে গেছে। তারপর আমরা প্রায় রোজই দেখা করতাম। ও প্রচুর কথা বলতো, আমি শুনতাম, আর কথায় কথায় দেখতে দেখতে একদিন আমরা ঘনিষ্ঠ হলাম স্যার। আমাদের মধ্যে সম্পর্ক তৈরি হলো, আর ঠিক তারপরই রোজই এক জায়গায় থাকতাম। আর কবিতার সঙ্গে? মা মেয়ে দুজনের সঙ্গেই চলছিল স্যার, কিন্তু দেবকী না কিছু চাইতো, না কোনো প্রশ্ন করতো, শুধু দুপে খেত আর খুব মজা করতো। তা মেরেছিস কেন ওকে? দেবকী আর আমি যেখানেই জায়গা ফাঁকা পেতাম সেখানেই শুরু করে দিতাম। সেদিন আমরা গোপালের বাড়িতে গেলাম। গোপাল ওখানে একাই থাকতো। দেবকী প্রথমে গোপালের রান্নাঘরে ওর মেয়ের জন্য খিচুড়ি তৈরি করে, ওকে খাওয়ায়। তারপর আমরা খাওয়া শুরু করি। ये क्या कर रहे हैं आप? अभी लीजिए। अरे माफ कीजिए दीवान जी, आपको चिमटी इसलिए काटी ताकि आपको याद रहे कि आपका ये कीमती रूबी आपको वापस मिला है। ये नया ने मुझे सिखाया था। আমরা তিনজন প্রচুর খেলাম। তারপর কাঞ্চি টিভি দেখতে দেখতে ঘুমিয়ে পড়ে। মদের নেশা একদম মাথায় উঠে যায় স্যার। আমি আর দেবকী অন্য ঘরে চলে যাই। শরীরের সম্পর্কটাই আমাদের আসল সম্পর্ক ছিল স্যার। শুধু এই একটা জিনিসের জন্যই আমরা দেখা করতাম, শুধুই একটাই জিনিসের জন্য। কেশব, তুই যদি রাগ না করিস তাহলে আমিও একটু ভেতরে যাই। অনেক দিন আসলে ইচ্ছে করছে, যাই ভাই। আমায় বলতো যে ওর স্বামী নাকি ওকে ছোঁয়েও না, সেজন্যই ও আমার কাছে আসে। আমার মনে হলো যে যদি আমাকে দিয়ে কাজ চলে তাহলে গোপালকে দিয়ে চলবে। পুরুষ তো পুরুষই হয়। হ্যাঁ স্যার, আমি পুরো নেশায় ছিলাম। আর ও তুই এখানে কি করছিস? হ্যাঁ, কেশব এখানে যে কারণে এসেছিল আমি সেই জন্যই এসেছি, তোমায় আনন্দ দিতে। কেশব বলল তোমার সব চলে। এই চল, যা এখান থেকে, যা যা। আরে আগে কথাটা শুনবে তো। এই বলছি না, যা, গায়ে হাত দিবি না বলে দিচ্ছি। এই সমস্যাটা কি তোমার? বলছি না আমি, গায়ে হাত দিবি না।
আরে না ঠিক আছে, কথাটা আগে শুনবে তো। গায়ে হাত দিবি না। আরে আগে কথাটা শোনো। গোপাল, তুই ওকে রেপ করেছিস? গোপাল বর্মা, তুই দেবকী মোরেকে রেপ করেছিস, কিন্তু ওকে প্রাণে মারলি কেন? স্যার ভয় স্যার। সালা কুত্তা জানোয়ার, আমার সাথে জবরদস্তি করলি তুই। এখন দেখ আমি তোকে কি করি। এবার দেখবি পুলিশ তোর কি অবস্থা করে। ওই শালা কেশব, ও এত নোংরা হতে পারে? তোর জীবনটাকে শেষ করে দেব আমি। তোদের দুজনের বিরুদ্ধে পুলিশের কাছে কমপ্লেন জানাবো। পুলিশের কাছে কমপ্লেন তোমাদের কি? হ্যাঁ ভাই, আরে ওই মেয়েটা রাজি হচ্ছিল না, আর আমি জোর করে, এখন বলছে পুলিশের কাছে যাবে। না দেখ, ও এরকম কিছু করবে না। আরে বারবার এই কথাই বলছিল রে, খিস্তি কেউ করছিল। ও তো বললো যে ও তোকেও পুলিশের কাছে নিয়ে যাবে। একবার ভাব, যদি সত্যি তাই করে তাহলে কিন্তু। তুই জবরদস্তি কেন করতে গেলি? চল ছাড় 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 ছাড়, আমি কাল সকালে ওর কাছে ক্ষমা চেয়ে নেবো। হ্যাঁ চল চলে আয়, ঘুমিয়ে পড়ি। চল চল চলে আয়। কেশব, আমরা দুজনে ঘুমিয়ে পড়ার পর ও যদি সকালে পুলিশ নিয়ে আসে, ভাই খুব ফেঁসে যাবো কিন্তু। আরে গোপাল, কি করলি বলতো? এই কেশব ভাই, যা হওয়ার তা হয়েছে। ও যেন পুলিশের কাছে না যেতে পারে। আরে সেটা কি করে হবে? কেশব, ওকে যদি দুনিয়া থেকে সরিয়ে দিই। আরে গোপাল, পাগল হয়ে গেছিস নাকি? ভাব, যদি রেপ চার্জ লেগে যায় তাহলে আর বাঁচার রাস্তা নেই, কিন্তু গোটা জীবনটা নষ্ট হয়ে যাবে। আরে গোপাল, এটা কি করলি তুই? সবাই জানতে পারলে মুখ দেখাতে পারবো না, জেল হবে, জীবন শেষ হয়ে যাবে ভাই। স্যার, আমরা প্রচুর মদ খেয়েছিলাম, এক ফোঁটাও হুঁশ ছিল না আমাদের মধ্যে। আমরা প্রচুর ভয় পেয়ে গেছিলাম, সেজন্যই মেরে দিলাম দেবকীকে। কি করছিস গোপাল? এই ছোট বাচ্চাটাকে মেরে ফেলবি তুই? কি সব বাচ্চাটা বেঁচে গেলে আমাদের মরতে হবে, এই সবাইকে বলে দেবে, সব জায়গায় আমাদের নাম করবে। আরে এই তো ছোট বাচ্চা, নিজের নাম বলতে পারে না, আমাদের নাম কি বলবে? আর এমনিতে ও তো কিছু দেখেও নি। তো তুই কি করতে বলছিস? ওকে পুষতে চাইছিস? আরে সব ছাড়, তুই আসল কথা ভাব। এই বাচ্চাটাকে আমি দেখছি। আমরা দেবকীর লাশটা ওখানেই পাশের ময়লা ডিপোটায় ফেলে দিলাম। আমরা ভাবলাম ও এখানকার নয়, তাই এখানকার কেউ ওকে চিনতে পারবে না। ওর সব গয়নাও খুলে নি। কেশব ভাই, ওই বাচ্চাটার জন্য আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। তুই ভেবেছিস ওর কি করবি? আমি ওকে কোথাও নিয়ে যাব। কোথায়? জানি না।
স্যার আমি বাচ্চাটাকে প্রাণে মারতে চাইছিলাম না, সেজন্যই আমি ওকে রাস্তায় এমনি ছেড়ে দিই। মদ না খেয়ে ভয় পেয়েও তোমরা এটাই করতে, কিংবা এর থেকেও খারাপ কিছু করতে। তোমাদের দুজনের রক্তে মদের নেশা নেই, বরং পাশবিক বিষ রয়েছে। এর জন্যে খেসারত দিতে হবে। এই তো সেম টু সেম অবস্থা স্যার, ফুল টু টুল। জল ছেটাও। কে কে এখানে? সাম্বাজি, তোর মেয়ে এখনো চাইল্ড কেয়ার কমিটিতে আছে। তুই কি এখনো কোনো কাজ পাসনি? এখনো পাইনি সাহেব, এখনো স্যার পাইনি। এত মদ খায়, কে কে কাজ দেবে? আমার কোনো ভরসা নেই সাহেব। কাজ পেলাম, বাচ্চাকে বাড়ি নিয়ে এলাম, সপ্তাহখানেক পরে কাজটা যদি চলে যায় তো আপনাদের কাছে আমি হাত জোড় করছি, আমার মেয়ের দায়িত্ব আমাকে দেবেন না সাহেব। আমার কাছে কিচ্ছু নেই, কিচ্ছু নেই সাহেব। না না শিখা দেবী, সম্ভাজি কাঞ্চিকে ঘরে নিতে চাইছে না, আর আমাদেরও মনে হচ্ছে বাচ্চাকে ওর কাছে পাঠানোটা ভুল হবে। তাহলে কাঁচিকে কি অনাথ আশ্রমে পাঠাবেন? তাই তো মনে হচ্ছে। যদি রাস্তায় পড়ে থাকে তাহলে কোনো ভিখারির দল ওকে তুলে নেবে, কিংবা কোনো ট্রাফিকার। শিখা, ওই বাচ্চাটার কিছু না কিছু ব্যবস্থা হয়ে যাবে, তুমি টেনশন করো না। ও একটা ছোট বাচ্চা জয়, একটা জীবন। আর বাচ্চাদের সাথে যা হোক কিছু একটা না হয়ে খুব ভালো কিছু হতে পারে না কেন গো? সুষমাদি, আমার মেয়ে ইউকেতে পোস্ট গ্রাজুয়েশন করছে, আর আমাদের ফিনান্সিয়াল অবস্থাও ভালো। হ্যাঁ মানে আমাদের রোজগার খুব কম নয়, আমরা ওয়েল অফ। দেখুন শিখা দেবী, জয়, আপনারা যে প্রস্তাবটা দিয়েছেন সেটা খুবই ভালো, কিন্তু কিন্তু কি? একটু সময় লাগবে। অ্যাডপ্ট করার জন্য কিছু আইনি ব্যবস্থা আছে, কিছু সময় লাগবে, কিন্তু অসম্ভব নয়। আমরা সম্পূর্ণ চেষ্টা করব। জয়প্রকাশ আর শিখা দাস এই মুহূর্তে লিগ্যাল প্রসিডিওর ফলো করছেন, যাতে তারা 5 বছরের কাঞ্চিকে নিজেদের পরিচয় দিতে পারেন, একটা আশ্রয় দিতে পারেন, আর একটা নতুন জীবন দিতে পারেন। আরও একবার প্রমাণিত হলো যে এই নির্দয় শহুরে জীবনেও এখনো মনুষ্যত্ব আর মায়া মমতা বেঁচে আছে। কেশব বর্মা আর তার বন্ধু গোপাল বর্মার বিরুদ্ধে আইপিসির 302 ধারা অনুযায়ী মার্ডারের জন্য, 201 ধারা অনুযায়ী প্রমাণ লোপাটের জন্য আর 34 নম্বর ধারা অনুযায়ী কমন ইন্টেনশনের অভিযোগ দায়ের করা হয়েছে। দুজনেই এই মুহূর্তে আইনি হেফাজতে আছে। অপরাধীরা নিজেদের দোষ নেশা এবং ভয়ের উপরই চাপিয়ে দেওয়ার বৃথা চেষ্টা করেছিল। যাকে তারা ভয় বলছিল, আসলে সেটা ছিল তাদের স্বার্থ, তাদের ভিতরে মরে যাওয়া মনুষ্যত্বের প্রমাণ। এত সহজে কাউকে মেরে ফেলা আর তারপর এত ছোট একটি বাচ্চাকে এরকম বিপদে ফেলা, এটা কোনো ভয়ের কারণে নয়, বরং মানুষ হিংস্র হলেই করতে পারে। আর এরা দুজন ভেবেছিল এরা আইনের চোখে ধুলো দিতে পারবে, যেটা কখনো সম্ভব না, আর না কখনো হবে। পুলিশের ভূমিকা সবসময়ের মতোই এই কেসেও স্মরণীয় ছিল। তারা একটুও ঢিলেমি না দিয়ে অনবরত ভিকটিম মহিলার ব্যাকগ্রাউন্ড খুঁজে বের করে, তার পরিবারকে খুঁজে বের করে, আর শেষ পর্যন্ত 2 অপরাধীকে ধরে। আরও একবার এটাই প্রমাণিত হলো যে ক্রাইম নেভার পেজ। আপনাদের সাথে আবার দেখা হবে ক্রাইম পেট্রোল সতর্কতে আরও একটা নতুন কেস নিয়ে। ততক্ষণ নিজের খেয়াল রাখবেন, সুরক্ষিত থাকবেন, আর মনে রাখবেন